সবাইকে স্বাগত জানাচ্ছি আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সম্প্রতিকে। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। দর্শক, আজকে আলোচনার বিষয় রেখেছি ক্ষমতা ও গুপ্ত রাজনীতির পাকে বাংলাদেশ, এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে আজকে স্টুডিওতে আমার সাথে যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর আমানুল্লাহ ফেরদৌস, উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়। তিনি যুক্ত আছেন আমার সাথে যুক্ত আছেন মোহাম্মদ মুজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান এবি পার্টি। দুজনকেই স্বাগত জানাচ্ছি। এবং যেমনটা বলছিলাম, আজকে আলোচনার বিষয় রেখেছি ক্ষমতা ও গুপ্ত রাজনীতির ফাঁকে বাংলাদেশ। ক্ষমতা, গুপ্ত রাজনীতি, বাংলাদেশ, চারটি গুরুত্বপূর্ণ বিষয় একাঙ্গিভাবে জড়িত আছে। আমি আলোচনাটা শুরু করতে চাই মোহাম্মদ মুজিবুর রহমান মঞ্জু আপনাকে দিয়ে। রাষ্ট্র ব্যবস্থায় ক্ষমতার যে পালাবদল হয়েছে, সেই পালাবদলে আসলে শুধু কি ক্ষমতার পালাবদল হয়েছে বা পরিবর্তন হয়েছে? পরিবর্তনটা কোথায় হয়েছে? একটা কাঙ্ক্ষিত পরিবর্তনের প্রত্যাশা ছিল, সেটি কি হয়েছে কিনা আপনার কি মনে হয়? আপনার বিশ্লেষণ কি বলে? ধন্যবাদ আপনাকে সোনিয়া। আমান ভাইকে পেলাম, ওনার আজকে বিরাট পরীক্ষা ছিল, পরীক্ষা নিশ্চয়ই উত্তীর্ণ হয়েছেন আমান ভাই আজকে। দর্শক বৃন্দকে শুভেচ্ছা। প্রথম কথা হলো যে কি পরিবর্তন হয়েছে। দেখেন, আপনি যদি কল্পনার দৃষ্টিতে ভাবেন তাহলে তো একটা বিশাল পরিবর্তন। কারণ আমরা অনেকটা হতাশ হয়ে গিয়েছিলাম, বা আমরা আশাই ছেড়ে দিয়েছিলাম যে আমরা আবার কখনো আমাদের অধিকার ফিরে পাবো। বা ধরেন, আমরা যদি এখনকার প্রধানমন্ত্রীর কথা ভাবি, ওনাকে নির্যাতন করে ওনার শারীরিক অক্ষমতা তৈরি করার চেষ্টা করা হয়েছে, ওনাকে এক ধরনের মুচলেকা নিয়ে ওনাকে বিদেশে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়েছে। উনি আবার কখনো এই রাজনীতিতে এবং একেবারে রাজনীতির বরপুত্র আকারে ফেরত আসবেন, এটা মানে এক ধরনের স্বপ্নের মতো তো ছিলই। আমরা যদি বিরোধী দলের কথা ভাবি, জামাত দলটা নিষিদ্ধ হয়ে গিয়েছিল, জামাতের যিনি আমির শফিক সাহেব, উনি কিন্তু প্রায় 5 বছরের কাছাকাছি জেলেই ছিলেন গত 15 বছরে। এবং জামাত শিবির নিষিদ্ধ হয়ে যাওয়া থেকে শুরু করে তারা আবার ফিরে এসে একদম ক্ষমতার একেবারে দান্দিক জায়গায় এসে তারা বিরোধী দল, প্রধান বিরোধী দল হবেন। এটা আপনি যদি বলেন যে এটা, আমরা অনেক সময় বলি না যে একদিন স্বপ্ন সফল হবে বা একদিন সুদিন আসবে, এই যে একদিন আসবে, অনেকে বলে যে আর আসবে না মনে হয় সুদিন। সেই জায়গা থেকে আমি মনে করি এটা একটা বিরাট পরিবর্তন। যে আমরা বলি না চোরের 10 দিন গৃহস্থের একদিন, এই জিনিসটা যেন আমাদের জীবদ্দশায় আমরা দেখতে পেলাম, এটা একটা পরিবর্তন। আপনি যদি ফিলোসফিক্যাল দৃষ্টিকোণ থেকে দেখেন যে রাজনীতির গুণগত পরিবর্তন হয়েছে কিনা, সেই জায়গায় যথেষ্ট ক্রিটিক্যাল অবজারভেশন আমার আছে। কারণ আমরা যেটা চেয়েছিলাম, এমনিতে সত্য যে এখন যারা সরকারি দল, এখন যারা বিরোধী দল, এরা দুই পক্ষই কিন্তু বিগত 15 বছরে এরা সিরিয়াস লেভেলে নির্যাতিত ছিল। এবং আমরা যারা ওনাদের আশেপাশে ছিলাম, আমরা সবাই বঞ্চিত, লাঞ্ছিত, অপমানিত, অপদস্থের একটা কালো অধ্যায় আমরা মোকাবেলা করেছি। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, যেমন আপনি আজকে যে বিষয়টা তুলেছেন গুপ্ত রাজনীতির কথাটা, ঠিক আছে, আমরা খুব অবাক হচ্ছি যে এই যারা একসাথে নির্যাতিত হয়েছেন, তারা যখন এখন ক্ষমতার দ্বন্দ্বে অবতীর্ণ হয়েছেন, একে অপরকে যেটা দিয়ে আঘাত করছেন সেটা অনেকটা পুরানো স্টাইলের। যেমন ধরেন, আওয়ামী লীগ যে কাউকে, আমান ভাইকে পছন্দ হচ্ছে না, ওনাকে বলতো যে রাজাকার। আপনাকে পছন্দ হচ্ছে না, আপনাকে বলতো যে আপনি মুক্তিযুদ্ধ বিরোধী। এই যে যাকে তাকে করা, জামাতকে করা, সেটা একটা জিনিস, রাজনৈতিকভাবে জামাতের একটা মানে ব্ল্যাক হোল আছে, সেটাকে করা। কিন্তু কোনো না কোনো ভাবে আপনি আমার বিরুদ্ধে গেলেই আপনাকে ট্যাগ দেয়া। এবং মুক্তিযোদ্ধাদেরকেও, ইভেন জিয়াউর রহমানকেও বলেছে যে উনি পাকিস্তানের চর ছিলেন। দেখেন কত বড় মানে। আবার আমরা যেটা দেখলাম যে বিএনপিকে বা তারেক রহমানকে হেয় প্রতিপন্ন করা হয়েছে কি বলে, তাকে তার বিরুদ্ধে দুর্নীতির, হাওয়া ভবনের, তারপরে আপনার ওই যে খাম্বা, তারেক, হাবি জাবি বলে তারেক রহমানকে করেছে কে করেছে? আওয়ামী লীগ করেছে, ফ্যাসিবাদীরা করেছে। দুর্ভাগ্যজনকভাবে এখন যে জামাত বা যে বিএনপি জামাতের সাথে এত সখ্যতা ছিল, তারা জামাতকে ট্যাগ করছে কোন ভাষায়? ওই আওয়ামী লীগের ভাষায়। আবার জামাত বিএনপিকে আঘাত করছে কোন ভাষায়? ওই যে একইভাবে খাম্বা তারেক বা ইত্যাদি আজে বাজে কথা বলে। এই জায়গাটায় আপনি যদি বলেন যে গুণগত পরিবর্তন হয় নাই, দুর্ভাগ্যজনকভাবে। আমার কথা হচ্ছে, আমি আমান ভাই একসাথে লড়াই করেছি, আমাদের বিশ্ববিদ্যালয়ের উনি শিক্ষক ছিলেন, আমরা সমবয়সী কাছাকাছি, কিন্তু আমাদের মধ্যে একটা লড়াইগত সম্পর্ক ছিল। এখন আমি আমান ভাইকে সমালোচনা করব উনার ফ্যাক্টের উপরে, উনার ব্যক্তিগত আক্রমণ আমি করব না। আমাকেও আমান ভাই যদি বিরোধিতা করেন বা আমার বিরুদ্ধে উনি কথা বলেন, উনি আমাকে আমার ফ্যাকচুয়াল জায়গায়, আমি হয়তো কোনো বিরোধিতার জায়গায়
অযৌক্তিক বিরোধিতা করছে, উনি বলবে যে আপনি তো অযৌক্তিক বিরোধিতা করছেন, সেটা বলতে পারেন। কিন্তু অতীতে যারা আমরা একসাথে বঞ্চনার শিকার হয়েছে, সেই কথা বলে তো আপনি আমাকে আঘাত করতে পারেন না। অবশ্যই। এটাই আমি হচ্ছে আমি এই ফিরবো। রাজনীতির জায়গাটা থেকে আমি আপনাকে বলবো যে নতুনত্বের মঞ্জু ভাই, নাই। মঞ্জু ভাই অবশ্যই ফিরবো। রাজনীতিতে এই যে গুণগত পরিবর্তনের কথা আমরা বারবার বলছি, যে রাজনীতি সুন্দর না হলে সেখানে আসলে নতুন ধরনের রাজনীতির কথা বলে হাজার বলেও বা নতুন কোনো বন্দোবস্ত তৈরি হবে না, এমনটাই। কিন্তু রাজনীতিতে যদি কোনো গুণগত পরিবর্তন না হয়, আমি চলে আসি অধ্যাপক ডক্টর আমানুল্লাহ ফেরদৌস, আপনার কাছে আপনার অবজারভেশন কি বলছে? এই যে গুণগত পরিবর্তনের কথা আমরা বলছি, ক্ষমতা এবং গুপ্ত রাজনীতির পাকে বাংলাদেশ পড়ে গেছে। অনেকেই বলছেন যে আমার পাশের মানুষটি আসলে যে কোন দল করে সেই বিষয়টিও কিন্তু নিয়ে এখন সন্দিহান অনেকে। মানে এই যে গুপ্ত থাকার বিষয়টি, গুপ্ত নিয়ে এত চর্চা কেন? কেউ তো চুপ থাকছে, মানে গুপ্ত নিয়ে কেউ তো চুপ নয়, সবাই বলছে গুপ্তের কথা। আপনাকে ধন্যবাদ। এবং মঞ্জু ভাই আসছেন অনেকদিন পরে। আপনি গুপ্ত মানে কি হিডেন পাওয়ার পলিটিক্সের কথা যদি আপনি বলেন, যে পাওয়ার মানে যে মিশেল ফুকো বা আরো অন্যান্য যারা পাওয়ার নিয়ে কাজ করেছেন, তারা খুব ভালোভাবেই দেখিয়েছেন যে পাওয়ারের অনেকগুলো আসপেক্টই গুপ্ত থাকেই, গুপ্ত আছে। আপনি আমেরিকার যে পাওয়ার পলিটিক্স দেখছেন না, তার ভিতরে অনেক গুপ্ত শক্তি সেখানে কাজ করে। ব্রিটেনে বলেন, ইভেন ভালো ভালো দেশ যেগুলো আমরা উদাহরণ হিসেবে বলি, অনেক গুপ্ত কিছু আছে। ভারতের যে রাজনীতি, আমরা ডেমোক্রেসির কথা বলি, সেখানে কি গুপ্ত নাই? প্রচুর গুপ্ত বিষয় আছে। গুপ্তটা বড় বিষয় না। একাডেমিক সেন্সে পাওয়ার থাকলে পাওয়ার সাথে গুপ্ত আসপেক্টগুলো থাকবেই, সেটা বড় বিষয় না। বড় বিষয় হলো আপনাকে দেখতে হবে যে আপনার অ্যাক্টিভিটিসটা কি, আপনি কোন ধরনের পারফর্ম করছেন গুপ্ত অবস্থায়, আপনি পারফরমেন্সটা আপনার কি। ধরেন 24শে জুলাইয়ে মঞ্জু ভাইরা জেলে চলে গেল, ধরে নিয়ে গেল। এই 16 তারিখ থেকে ধরে একদম 36শে জুলাই পর্যন্ত যে সময়টা আমরা পার করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং বাংলাদেশে, টক শোতে, ক্যাম্পাসে, বিভিন্ন জায়গাতে, তার যে একটা আনসার্টিনিটি অবস্থা ছিল, আমরা বেঁচে থাকবো কি থাকবো না, আমাদের অস্তিত্ব এদেশে থাকবে কি থাকবে না, এদেশে সার্বভৌমত্ব টিকবে কি টিকবে না, এই যে জায়গাটাতে আমরা ছিলাম, এবং সেই যে আনসার্টিনিটিটা ছিল, সেই আনসার্টিনিটিটা কিন্তু আপনার এই একটা নির্বাচনের মাধ্যমে আপাতত তার একটা সমাধান হয়েছে। বাংলাদেশের সভরেন্টি টিকবে কি টিকবে না, বাংলাদেশের সভরেন্টিটা আপাতত আমাদের টিকে গেছে। এটা হলো আমাদের একটা বড় পাওয়া এবং এই যে বিষয়। এবং সেই সভরেন্টিটা টিকতে গিয়ে যে নির্বাচনটা হয়েছে, সেই নির্বাচনের মাধ্যমে যিনি প্রধানমন্ত্রী হয়েছেন, গত 16-17 বছরে তার প্রতি কি অন্যায় অবিচার হয়েছে সেটা তো সবাই দেখেছে, তাই না? তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ আসছে। কোনো একটা অভিযোগ কি প্রমাণিত করতে পেরেছে? কোনো একটা অভিযোগ আপনি বলেন যে এই অভিযোগটা একদম প্রমাণিত হয়েছে অ্যাপিলেট ডিভিশনে এবং এটা ফাইনাল, এবং দেশের মানুষ সেটা গ্রহণ করেছে? হয় নাই। যদি তা না হয়ে থাকে, এরকম একজন মানুষকে, যিনি বলছেন যে আমি দেশকে এটা দিতে চাই, তার বডি জেস্চার দেখেন, তার কথাবার্তা দেখেন, তার আলাপ আলোচনা দেখেন, তার যে বিভিন্ন ধরনের কাজকর্মের খতিয়ান সেটা দেখেন। বলছেন যে আমরা একটা পজিটিভ পলিটিক্সের দিকে যেতে চাই, বলছেন যে আমরা দেশকে কিছু দিতে চাই, বলছেন যে আমরা দেশের মানুষকে শান্তিতে রাখতে চাই, এবং সকাল বিকাল দুপুর রাত্রি যেভাবে কাজ করছেন, এবং যে মাত্র 2 মাস হলো একটা বয়স, তাকে আপনি গুপ্ত বলেন আর প্রকাশ্যে বলেন, যে রাজনীতি আপনি করেন না কেন, আপনি তার মেয়েকে, ইনোসেন্ট মেয়েকে নিয়ে আপনি যে ধরনের পডকাস্ট করেন, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে যে ধরনের কথাবার্তা বলেন বা যে ধরনের আলোচনা করেন, সেটা তো সবাই সহ্য করতে পারে। হ্যাঁ, উনি নিজেও হয়তো সহ্য করতে পারেন, উনি নিজেও হয়তো সহ্য করবেন। আমাদেরকে যদি বলেন একটা বড় প্রতিষ্ঠান চালাচ্ছি, আমাদেরকে সহ্য করতে হয়, সহ্য করলাম। কিন্তু সবাই যে সহ্য করবে, একদম সব জায়গাতে 40-50 লাখ নেতাকর্মী একটা দলের ভিতরে আছে, তারা সবাই যে সহ্য করতে পারবে, সবাই যে ধৈর্যের ভাত ভেঙে যাবে না, কারো যে ধৈর্য, এটা কি কোথাও লিখিত আছে? এটা তো কোথাও লিখিত না। আমরা তো ইউরোপিয়ান সোসাইটি না। এই যে একটা ব্যক্তি আক্রমণ, মানে সমস্যাটা এই ব্যক্তিগত জায়গাতে না। আক্রমণের যে জায়গাটা আমি যুক্ত করি, অধ্যাপক ডক্টর আমানুল্লাহ ফেরদৌস একটু যুক্ত করি, যেটা মুজিবুর রহমান মঞ্জু বলছিলেন, যে ব্যক্তিগত আক্রমণগুলো যদি বন্ধ করা যায়, রাজনীতি সুন্দর হয়, রাজনৈতিক চর্চাটা সুন্দর হয়। এই ট্র্যাডিশনটা আসলে শুরু হলো
কবে থেকে? এটা কি এটা বরাবরই ছিল? এটা এটা বরাবরই ছিল, এটা স্বাধীনতার পর থেকেই ছিল, মানে আমরা বের হতে পারিনি সব সেখান সময় থেকে? ছিল, স্বাধীনতার পর থেকে ছিল, সব সময় ছিল। কোনো সময়ে নেতা নেত্রীরা যারা ছিলেন, যেমন আপনি বেগম খালেদা জিয়ার মুখে একটা বাজে কথা কখনো শুনেন না। আপনি বলেন, এখনই বলেন, আমি চ্যালেঞ্জ করলাম, জিয়াউর রহমান সাহেবের মুখে কিন্তু কোনো একটা বাজে কথা কেউ শুনেছে? আপনি বলেন, এখনই বলি, আমরা বলি। আমি আমি যে কথাটা বলতে চাচ্ছি, যে আপনি এই যে কাজগুলো করছেন, এই যে সোশ্যাল মিডিয়াতে অথবা আপনি প্রকাশ্যে যে কাজগুলো করছেন, জামাত প্রধান বিরোধী দল, জামাত এদেশের রাজনীতিতে এতগুলা সিট পেয়ে তারা এবং জামাতের সাথে সরকারের একটা ভালো সম্পর্ক যাচ্ছে এখন, পার্লামেন্টের ভিতরে, পার্লামেন্টের বাইরে। জামাতের সমস্ত লিডাররা টেবিলে বসা, সেখানে দাঁড়িয়ে একজন যা ইচ্ছে তাই ভাষায় এই দেশের প্রধানমন্ত্রীকে গালিগালাজ করছেন। আচ্ছা, গালিগালাজ করছেন, ঠিক আছে, কিন্তু এমন কিছু শব্দ উচ্চারিত হচ্ছে যে শব্দগুলো কিন্তু আমরা নিতে পারবো, কিন্তু সাধারণ নেতাকর্মী নাও নিতে পারে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলেন, আপনি একটা সংসদে আসেন বলেই আপনি এমন কথা বলতে পারেন না, এমন আচরণ করতে পারেন না, যে আচরণের কারণে, যে শব্দের কারণে আপনার নিজের আপনি কতটুকু বলতে পারবেন, আপনার স্বাধীনতা কতটুকু আছে গণতন্ত্রের ভিতরে, বাক স্বাধীনতা ঠিক কতটুকু আছে, তার লিমিট কিন্তু আছে। আচ্ছা, সেটা বুঝলাম, বাচ্চা ছেলে মেয়ে অনেক সময় বুঝতে পারে না যে বড় বড় নেতারা যে তখন তারা যে হাসাহাসি করেন মিটিংয়ে বসে, Okay. বক্তৃতা দিচ্ছে কিন্তু হাসায়। তাহলে আমি একটা প্রশ্ন বলে আমি শেষ হ্যাঁ, করি। please. মঞ্জু ভাই যে কথা বলছিলেন, একটা অস্থিতিশীলতা ছিল, সেই অস্থিতিশীলতা থেকে দেশ একটা স্থিতিশীল অবস্থার ভিতরে আসছে। এখন আপনি মনে করতে পারেন যে আপনার বাড়ি আর ভাঙ্গা হবে না। এটা পার্সোনাল উদাহরণ দিয়ে বলি, কোনো এক সময়ে, কোনো এক টাইমে আমার বাবা এমপি ছিলেন, শুধু এই কারণে আমার বাড়িটা 3বার ভাঙ্গা হয়। একটা মানুষ এখন আশা করতে পারে যে তার বাড়িটা ভাঙ্গা হবে না, কোনো এক কারণে। আমরা হয়তো কোনো এক জায়গাতে, আমি পার্সোনাল উদাহরণটা দিলাম, আমি সরি ফর দ্যাট, যে আমি এক জায়গাতে পড়াতাম, একটা বিশ্ববিদ্যালয়ে, বাংলাদেশের নাম করা একটা বিশ্ববিদ্যালয়ে পড়াতাম, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাহিরে পার্ট টাইম, সেখানে প্রায় 12 বছর পড়িয়েছি। হঠাৎ করে একদিন আমাকে বলা হলো যে আপনি আর পড়াতে পারবেন না, কেন? আপনার বিরুদ্ধে এই অভিযোগগুলো আসছে। এই জায়গাটাতে একটা পরিবর্তন আসছে এবং আশা করি যে এই পরিবর্তনটা টিকে যাবে, অব্যাহত থাকবে। আমরাও সেটাই আসলে প্রত্যাশা করি, কারণ আমরা দেখেছি বা আমরা দেখতে চাই যে এই যে এর আগেও বিভিন্ন সময় দেখেছি আমরা প্রতিষ্ঠানের কর্ণধার বদলে গেলে কর্মীরাও বদলাতে থাকে। এইবার যেন আমরা এসে দেখেছি যে না, এরকমটা না হচ্ছে না, এই সংখ্যাটা কমে গেছে। মঞ্জু ভাইয়ের উপরে যে, ওনাদের উপরে যে অত্যাচারটা হয়েছে গত কয়েক বছরে, এই অত্যাচারটা হয়তো বা আমরা আর আশা করি না, আর প্রত্যাশা করি না। মোহাম্মদ মুজিবুর রহমান মঞ্জু, একটা ছোট্ট প্রশ্ন রেখে যেতে চাই, সেটি হলো যে ভাষাগুলো আমরা অতীতে বিগত সময়গুলোতে রাজনীতিতে ব্যবহার করতে দেখেছি, সে ভাষাতেই এখন একটি দল, আমি নাম উচ্চারণ করতে চাচ্ছি না, একটি দল বলছে, আপনারা বলবেন, একটি দল সেই ভাষাতেই কথা বলছে। তার মানে কি এই দলটিও সেই দলটির পথেই হাঁটছে কিনা? আপনার কাছে এই প্রশ্ন থাকলো। দর্শক, দেশ সাম্প্রতিক নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন, ফিরছে এখন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। ক্ষমতা ও গুপ্ত রাজনীতির পাকে বাংলাদেশ, এই গুপ্ত চলে গেছে একেবারে ক্ষমতার যে কেন্দ্রবিন্দু জাতীয় সংসদ, সেখান পর্যন্ত গুপ্ত নিয়ে এখন আলোচনা হয়। সকলে বলে যে আলোচনা অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হতে পারত, কিন্তু সে শুরু থেকে এখন পর্যন্ত এই 2 মাস সরকারের বয়স, বিভিন্ন বিষয়, এমন কিছু ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে যেটি আসলে সংসদে আলোচনার বিষয় নয়, এমনটাই অনেকে মন্তব্য করছেন। মোহাম্মদ মুজিবুর রহমান মঞ্জু, আপনার কাছে একটি প্রশ্ন ছিল যে ভাষাগুলো আমরা বিগত সময়গুলোতে শুনেছি, সে ভাষাগুলো আমরা আবারও নতুন করে আরেকটি দলের যারা সদস্য আছেন তাদের মুখে শুনছি, তাদের মুখে সেসব ভাষা নির্বাচনের আগেও শুনেছি, এখনও শুনছি। এই দলটি কি সেই দলটির পথেই হাঁটছে কিনা, এটি অনেকেই প্রশ্ন করছেন। আপনার কি মনে হয়? এটা তো খুবই দুর্ভাগ্যজনক যে দেখেন, আমাদের দেশে যে কোনো কারণে হোক, কারণ আমাদের দেশটা তো একটা যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে, আমরা ভাষা আন্দোলন করেছি, 69 গণ অভ্যুত্থান করেছি, স্বৈরাচারের বিরুদ্ধে স্লোগান সবসময় একটু উত্তেজিত হয়, সবসময় একটু অ্যাটাকিং হয়। আমার মনে আছে আমি যখন ছোট 81 সালের যে প্রেসিডেন্ট ইলেকশন, সেখানে আপনার সম্ভবত কামাল হোসেন দাঁড়িয়েছিলেন প্রেসিডেন্ট নির্বাচনে।
তো খুব বাজে বাজে স্লোগান তখন শেখ হাসিনা কামাল হোসেনকে মিলে দেওয়া হতো। উসমানী কামাল হোসেন আর উসমানী জিয়াউর কামাল রহমান হোসেন আর জিয়াউর রহমান এই বিষয়গুলো ছিল। একইভাবে একে অপরের বিরুদ্ধে আটারোটি সাক্ষী আছে আর যাবো না নৌকার কাছে, এখন আমার মনে আছে, আটারোটি ঝুলিয়ে দেওয়া হতো, এই ধরনের স্লোগান। আমরা 90-এর গণ অভ্যুত্থানের সময় দেখেছি যে অমুকের বংশ করে দেব ধ্বংস, অমুকের গালে গালে জুতা মারো তালে তালে, অমুকের চামড়া তুলে নেব আমরা, অমুকের বংশ, এই ধরনের উত্তেজিত স্লোগান আমরা দিয়েছি, আমরা নিজেরাই দিয়েছি। ইভেন আপনার 2024-এও আমরা দেখেছি ভোট চোর, শেখ হাসিনা ভোট চোর, এই ধরনের স্লোগান আমরা দিয়েছি। তারপরে শিবিরের বিরুদ্ধে, মানে আমরা যখন শিবির করতাম আমরা দেখলাম প্রতিপক্ষ বলছে একটা দুইটা শিবির ধর সকাল বিকাল নাস্তা করে বলে দেখেছি। খালেদা জিয়া 8 পাস করলো দেশের সর্বনাশ। আমি সরি টু সে এই স্লোগানগুলো হয়েছে, আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলছি, আমি কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য বলছি না। এই যে পাল্টা পাল্টি স্লোগান, একে অপরকে হেয় প্রতিপন্ন করে, একে অপরকে উত্তেজিত করে, এই স্লোগানগুলো কিন্তু ছিল এবং এই স্লোগানের জন্য মারামারি হয়েছে। পাল্টা স্লোগান, আমি আপনাকে কত হেয় করতে পারি, আপনি আমাকে কত হেয় করতে পারেন, ছিল। কথা হচ্ছে ছিল বলে আমরা কি সেখানেই থাকবো? ছিল বলে আমরা এখনই এই প্র্যাকটিস করব? এটা একটা আলোচনার বিষয়। আমি মনে করি পার্লামেন্টে এটা আলোচনা হওয়া উচিত। শুধু তো থাকছি না, তার থেকে খারাপ না, অবস্থাতে খুব যাচ্ছি। সাধু হওয়ার দরকার নাই, কারণ আমরা অতীতে করেছি এটা, আমরা কেউ সাধু না। আমি মনে করি আমরা সবাই এই স্লোগানগুলো দিয়েছি একে অপরের বিরুদ্ধে। জামাতের বিরুদ্ধে বিএনপি দিয়েছে, বিএনপির বিরুদ্ধে জামাত দিয়েছে, আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা দিয়েছি, আর তারা আমাদের বিরুদ্ধে দিয়েছে। এখন কথা হচ্ছে স্বৈরতান্ত্রিক আমলের স্লোগান আর এখন গণতান্ত্রিক আমলের স্লোগান কি একই রকম হবে? এটা একটা প্রশ্ন। অতীতের চাইতে এখন একটা নতুন ফেনোমেনা যোগ হয়েছে, যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, যেখানে কোনো অথরিটির দরকার হয় না। এই যে আপনি বলছেন না, বট আইডি ইত্যাদি ইত্যাদি। গণতন্ত্র যখন শেখ হাসিনা যখন আমাদেরকে ওই যার আপনার পোস্ট লেখার কারণে গ্রেফতার করে নিয়ে যাচ্ছিল, কেউ একটা বিরোধী দল, এই যে একটু আগে ফেরদৌস ভাই বলছিলেন যে উনি কোথায় টক শো করতে গিয়েছেন, বের হওয়ার সময় ওনাকে লুকিয়ে গুপ্ত অবস্থায় ওনাকে মানে বাসায় ফিরতে হয়েছে 4 তারিখ। 4 তারিখে। যাই হোক, হ্যাঁ, তার মানে কি? তার মানে যখন আপনার স্বাভাবিক প্রতিবাদ বাধাগ্রস্ত হয়, তখনই আপনি গুপ্ত জায়গা থেকে প্রতিবাদ করা, ভিন্ন নামে মানে নানা বট আইডি খুলে প্রতিবাদ করার প্র্যাকটিসটা হয়েছিল গত রেজিমে, এটা সত্য। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটা এখনো কন্টিনিউ আছে। আগে জাস্ট হাসিনার জায়গায় এখন তারেক রহমান, আর ওই দিক থেকে হাসিনার জায়গায় এখন শফিকুর রহমান যুক্ত হয়েছে। শফিকুর রহমানকে হেয় প্রতিপন্ন করে বিএনপির লোকেরা গালাগালি করছে, আর তারেক রহমানকে গালাগালি করে তারেক রহমানের সন্তানকে অন্তর্ভুক্ত করে কারা করছে। এখন বটের দায়িত্ব কেউ নেয় না, বুঝছেন? বিএনপি বলে যে সব জামাতের বট, জামাত বলে যে সব বিএনপির বট। সুতরাং জনগণ হিসেবে কিন্তু এটা ক্লিয়ার, আমি আপনাকে হলফ করে বলতে পারি দুই পক্ষই বট পালে, ঠিক আছে? আপনি হয়তো বলতে পারেন আপনাদের রাজনীতি আমাদের রাজনীতি এটাতে বেরিয়ে আসার জন্য আমরা চেষ্টা করছি। এই জন্য আমরা মাঝামাঝি জায়গা থেকে বারবার বলার চেষ্টা করছি যে দেখেন, এবারে ক্ষান্ত দেন, আর যদি ক্ষান্ত না দেন কি হবে? তাহলে ওপেন করে দেন, ঠিক আছে? যে যত পারো বলো আমার বিরুদ্ধে। যেমন তারেক রহমান বলেছিলেন যে আমার বিরুদ্ধে কার্টুন আঁকলেও আমার কোনো কি নাই, আপত্তি না, আপনাকে স্বাধীনতা দিলাম। দেখেন, আমরা যদি গণতান্ত্রিক জায়গায় দেখি যে আমি আপনাকে গালি দেওয়ার স্বাধীনতা পালন মানে আছে কিনা আমার, আপনি যদি বলেন যে হ্যাঁ আছে, আপনি আমাকে যা খুশি বলেন, আপনি আমার বিরোধিতা করার জন্য নৈতিক অনৈতিক বৈধ অবৈধ সব বলেন, এটা একটা জায়গা। আরেকটা জায়গা হতে পারে যে না, আপনি আমার বিরোধিতা করেন কিন্তু আপনি আমাকে আঘাত করেন না, আপনি আমাকে অনৈতিকভাবে মিথ্যা প্রোপাগান্ডা আমাকে দিবেন না। কারণ মিথ্যা প্রোপাগান্ডার জায়গা যদি একবার চালু হয়, কেউ তো কারো থেকে পিছিয়ে থাকবে না, সবারই তো ধরেন নানা রকমের। এটা কি চালু নাই মঞ্জু ভাই? এটা তো চালু আছে আমি তো সেটাই বলছি, আমি তো বলছি সেইটাকে বন্ধ করার তো আসলে কোনো উদ্যোগ নাই। আমি আপনাকে কেন বলছি যে দেখেন, গুপ্ত হওয়া, ছদ্মবেশ নেওয়া, এগুলো রাজনীতির কৌশলের অংশ। আমরা যখন একসময় যখন বামপন্থী রাজনীতি ছিল, বামপন্থী রাজনীতির ছত্রে ছত্রে এই গুপ্ত রাজনীতির ইতিহাস আছে। স্বাভাবিকভাবে বামপন্থীদেরকে মেরে ফেলা হতো, তাদেরকে হত্যা করা হতো, তাদেরকে তুলে নিয়ে যাওয়া হতো, ফলে তারা নানা ছল চাতুরির আশ্রয় নিয়েছেন এবং এটা পজিটিভলি নিয়েছেন। শিবির জামাতের উপরে ব্যাপক অত্যাচার হয়েছে। শিবির সন্দেহে আপনি জানেন যে বুয়েটের একটা ছেলেকে ফাহাদকে মারা হয়েছে। শিবির সন্দেহে ওই যে বিশ্বজিৎ নামে একটা মানে হিন্দু ছেলেকে কিভাবে কুপিয়ে কুপিয়ে মারা হয়েছে। শিবির করাটাই ছিল একটা ভীতিকর জায়গা। তো শিবিরের ছেলেরা স্বাভাবিকভাবে তাদের পরিচয় গোপন করে তারা কাজ করেছে এবং এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা দিবেন? তার এই গুপ্ত হওয়াটা কি অন্যায়? এখন তার সেন্সিটিভ জায়গাটাকে যখন আপনি আঘাত করেন, সেও তখন আর ধৈর্য ধরছে না, সে তখন তারেক রহমান
তারেক রহমান কিন্তু বিপদগ্রস্ত হয়ে লন্ডনে গিয়েছেন। হ্যাঁ। এখন কিন্তু আমি দেখেছি তারা বলছেন, বা সালাউদ্দিন ভাইকে বলছেন যে উনি তো শিলংয়ে খুব আরামে এসেছিলেন। এটা তো তারেক একেবারে রহমান এই খুব যে গুপ্তর বিষয়টা সম্মুখে আসার আগে থেকেই জনাব সালাউদ্দিন আহমেদ কিংবা প্রধানমন্ত্রীকে নিয়ে এই ধরনের বক্তব্য কিন্তু আমরা শুনছি। মানে প্রতিপক্ষ যখন অনেক বেশি স্ট্রং, অনেক বেশি মানে বড় একটি রাজনৈতিক দল, তখন তাকে ছোট করার জন্য বয়সে ছোট ছোট বাচ্চাগুলি মানে যখন খুব মানে বিতর্কিত ভাবে সমালোচনা করে, তখন সেটি আসলে খুব বেশি মানে সহ্য না, করা যায় আমি- কিনা। আমি- এটি একটা প্রশ্ন আমি- থাকলো। স্যার, আপনাকে আমি এসে প্রশ্ন করব, একটা বিরতির সময় হয়ে গেছে, পুরো সময়টি তখন আপনি পাবেন। যখন আমি ওই বিএনপি কিংবা আওয়ামী লীগের রাজনীতির মধ্যে সীমাবদ্ধ থাকছি, তখন নতুন এসব বন্দোবস্তের কথা বলে জনগণকে ধোঁকা দেওয়ার মানে দরকার কি? এই প্রশ্নটি থাকলো স্যারের কাছে। একটা বিরতি নিচ্ছি, ফিরছি, এখনই সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ারবার। সোনিয়া হক আপনাদের সাথে আছি। ক্ষমতা ও গুপ্ত রাজনীতির পাকে বাংলাদেশ পড়েছে, এই বিষয়টি নিয়ে কথা বলছিলাম। আমি আলোচনায় ফিরে যেতে চাই এবং এই অংশে অধ্যাপক ডক্টর আমানুল্লাহ ফেরদৌস, আপনার কাছে একটি প্রশ্ন আমি রেখেছিলাম, সেটা হলো যদি ওই পুরনো ধারার রাজনীতি করতে হয়, বিএনপি কিংবা আওয়ামী লীগের বা জামাতের এই ধারার রাজনীতিগুলোর মধ্যে যদি আমাদেরকে থাকতে হয়, তাহলে নতুন নতুন এই যে রাজনৈতিক দলগুলো কেন আসছে? তারা এত আমাদেরকে স্বপ্ন আকাঙ্ক্ষা দেখাচ্ছে, নতুন বন্দোবস্তের কথা বলছে, নতুন ধারার কথা বলছে। এটা আসলে এক ধরনের প্রতারণা তো জনগণের সাথে, এমনটাই তো এখন মনে হচ্ছে। আপনার কি মনে হয় অধ্যাপক ডক্টর আমানুল্লাহ ফেরদৌস? সোসাইটিতে নতুন নতুন ধারা আসবে, এটাই স্বাভাবিক। আপনি সবসময় পুরনো বন্দোবস্তে থাকবে এমন না। আপনাকে দেখতে হবে যে আপনি তাদেরকে কিভাবে, আপনি তার স্ট্যান্ডিংটা কি, তার যে সোসাইটির কতগুলো এস্টাবলিশড কোড অফ কন্ডাক্ট আছে। যেমন আপনার 2024 আন্দোলনের স্লোগান 2026 দিলে তো হবে না। আমরা 2024 আন্দোলনে অনেক স্লোগান দিয়েছি, সহ্য করেছি, কিন্তু এটা যদি এখন 2026 এসে আপনি সেটাই দিতে চান, তাহলে এত মানুষের রক্তেও এত কষ্ট করে যে নির্বাচন, এত কিছু, এত পার্লামেন্ট, এত কিছু দরকার তো ছিল না। এই জায়গাটাতে কাউকে না কাউকে তো কাউন্সিলিং করাতে হবে, কাউন্সিল করতে হবে আমাদের। এবং কাউন্সিল করতে গিয়ে আপনি যুদ্ধের পরে সবসময় আপনি দেখবেন যে এই ধরনের একটা ঝামেলা যন্ত্রণার পরে আপনার এটা তো এক ধরনের যুদ্ধের মতোই ছিল, হয়তো বিপ্লব না, কিন্তু ধরেন এই যে অবস্থাটা আমরা ঢাকা শহরে দেখেছি, এটা তো যুদ্ধ পরিস্থিতি। মানে যেখানেই যাই, যে জায়গাটাতেই গিয়েছি, হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ মারা হেলিকপ্টার থেকে হয়েছে, গুলি করে মানুষ মারছে, মানুষ রেসিস্ট করছে দিনের পর দিন। আমি এই যে মোহাম্মদপুরে বসিলা এই অঞ্চলে যে অবস্থা দেখেছি, এবং এই যে আপনার রাজারবাগে যে অবস্থা দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যে যুদ্ধ পরিস্থিতি, এরকম একটা অবস্থার পরে একটা রিকনসিলিয়েশন কমিশন করা দরকার ছিল। এবং এটা আমাদের আশাও ছিল যে গত সরকার, প্রফেসর ইউনূস সাহেবের সরকার একটা কিছু করবেন, একটা কমিশন করবেন। এই জায়গাটাতে কিন্তু কিছু করা হয়নি। আমি এখনও মনে করি যে সময় শেষ হয়ে যায়নি। এই যে মঞ্জু ভাই আছেন, আমাদের এখানে সিভিল সোসাইটি যেটাই ডেভেলপ করেছে, হয়তো সেরকম সিভিল সোসাইটি ডেভেলপ করে নাই, কিন্তু যেটা করেছে এখানেও কিছু লোক এখনও আছেন যাদেরকে নিয়ে বসে একটা রিকনসিলিয়েশন কমিশন করা দরকার। যে বাবা, আমরা যা করেছি 2024 বা এর আগে গত 17-18 বছরে আওয়ামী লীগ যা করেছে, এই জায়গাটা থেকে বের হয়ে আসতে হবে। আজকে আমাদের এই মুহূর্তে আমাদের সমস্যাটা কোন জায়গাটাতে? জিডিপি গ্রোথ রেট 3 to 4% প্রেডিক্ট করছে। আগামী 1 বছর 2 বছরের ভিতরে, 1 বছরে প্রায় 6 লক্ষ জব যে ক্রিয়েশন ড্রপ হয়ে যেতে পারে। আপনার সারা ওয়ার্ল্ডের বড় বড় পত্রিকাতে আসছে যে 4 থেকে 5 বছর সাফার করবে, উন্নত দেশগুলোই সাফার করবে, এবং আমাদের মতো দেশগুলো কি করবে? আরো বেশি ব্যাংক থেকে টাকা নিতে হচ্ছে রেগুলার, আপনার এই যে প্রিন্ট করে যে গভর্নমেন্টকে সাপোর্ট দেওয়ার জন্য। আমাদের এখানে পে কমিশন একটা বন্ধ হয়ে আছে আজকে এত বছর ধরে। হ্যাঁ, আমাদের টাকার দরকার, কোথা থেকে আসবে সেই টাকাগুলো? আমি বলছি না যে খুব বিপদের ভিতরে আছে গভর্নমেন্ট, কিন্তু আপনার হিসাব করে দেখেন, অর্থনৈতিকভাবে সামাল দেওয়া এবং এই সব জায়গাগুলোকে এক জায়গাতে, এবং তার যে নির্বাচনী এজেন্ডা বাস্তবায়ন করতে গেলে প্রচুর পরিমাণে টাকার দরকার। এই জায়গাগুলোতে আলোচনা না করে শিক্ষা ব্যবস্থা একদম ধ্বংসের মুখে, কি পরিমাণ ধ্বংস হয়েছে ওনারা হয়তো কিছুটা জানেন। এটা যদি আমরা মুখ খুলি এখন, আপনার আশ্চর্য হয়ে যাবেন যে কি পরিমাণ ধ্বংস হয়েছে।
স্বাস্থ্য খাতে আপনার প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট দরকার, শিক্ষা খাতে 1.7%, এটা যদি এবার 3% নিতে হয়, বিএনপি বলছে যে 5% নেবে, যদি 3%ও নিতে হয় তাহলে আপনার টাকাটা জোগাড় আসবে কোথা থেকে? আপনার স্বাস্থ্য খাতের যে খরচগুলা, সেই খরচের বাজেটটা আপনার আসবে কোথা থেকে? এই যে সরকার বলছে 2000 পরিত্যক্ত বিল্ডিংকে তারা এই যে আপনার হসপিটালে রূপান্তরিত করবে, 1.5-2 কোটি টাকা দরকার, টাকাটা আসবে কোথা থেকে? আপনার এই যে আমরা যে কৃষকদের জন্য সুবিধা দিতে চাচ্ছি, আপনি কৃষককে যদি সুবিধা না দেন তাহলে তো সব বড় লোকদেরকে সুবিধা দিয়ে তো কোনো লাভ হবে না, আপনাকে তো প্রথমে কৃষককে সুবিধা দিতে হবে। এগ্রিকালচারকে তো কৃষককে যদি আপনি সুবিধা দেন, কৃষক কার্ড যে আপনি দিচ্ছি আমরা, সেখানে টাকাটা আলটিমেটলি তো টাকাটা দিতে হবে, টাকাটা আসবে কোথা থেকে? বা কৃষকরা যে পরিমাণ পণ্য উৎপাদন করছেন সেই পরিমাণ রিটার্ন কি পাচ্ছেন? আজকে এই চালের দাম কত এবং ধানের দাম কত, এই যে নতুন বুড়ো উঠছে, সে কি তার পয়সাটা রিটার্ন পাবে? এই জায়গাগুলোতে যখন আলোচনা, জিও পলিটিক্সে আমাদের যে অবস্থানটা, সেই অবস্থানটা কি আমরা সিকিউর করতে পেরেছি কিনা, বিভিন্ন ধরনের প্রেশার আছে আমাদের। আমাদের এখানে গার্মেন্টসের কিছু কিছু জায়গা থেকে চলে যাচ্ছে ভারতে, এই যে শিফট করে, সেই ইস্যুগুলো নিয়ে কথা বলা। আমরা লক্ষ লক্ষ গ্রাজুয়েট প্রডিউস করছি, তার ইন্ডাস্ট্রি একাডেমি লিঙ্কেজ বলতে একদম নীল। সারা ওয়ার্ল্ড চলে গেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিকে, সারা ওয়ার্ল্ড চলে যাচ্ছে বিগ ডাটা অ্যানালিসিস, ডাটা অ্যানালিটিক্সের দিকে। কোথায় কি পড়াচ্ছে আর আমরা কি পড়াচ্ছি? হ্যাঁ, আমাদের যেখানে ম্যাসিভ ইনভেস্টমেন্ট দরকার এই জায়গাগুলোতে, ফ্যাক্ট বেস, যেটা একটু আগে বলছিল মঞ্জু ভাই, আপনার ফ্যাক্ট বেস রাজনীতি করতে হবে। আপনাকে ধরতে হবে সরকারকে যে ফ্যাক্ট দিয়ে, যে এই জায়গাটাতে এই পরিমাণ ছিল, আপনি বরাদ্দটা বাড়ালেন না কেন? আপনার তো কমিটমেন্ট ছিল এই জায়গাটাতে আপনি কাজ করবেন, করলেন না কেন? আপনার জুলাই সনদের এই জায়গাতে আপনারা কমিটমেন্ট করছেন যে আপনার ম্যানিফেস্টোতে প্রথম 2 পাতা, বিএনপির প্রথম 2 পাতা পুরা জুলাই সনদ নিয়ে, উইথ সাম রিজার্ভেশন। সেই রিজার্ভেশনের বাহিরে গিয়েও অন্য যে এরিয়াগুলো আছে সেই এরিয়াগুলোতে কী কী স্টেপ হলো সেটা নিয়ে আপনি কথা বলবেন, ফ্যাক্ট বেস। এবং বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের কাছ থেকে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের কাছ থেকে, জাতি, আমরা সবাই তো এই জিনিসগুলো আশা করি। আপনি প্রধানমন্ত্রীর পরিবার, আপনি ব্রিটেনের পার্লামেন্টের, ব্রিটেনের প্রাইম মিনিস্টারকে নিয়ে, অথবা আপনি ধরেন উন্নত গণতন্ত্রের, সেখানে তার মেয়েকে নিয়ে আপনি কমেন্ট করে আপনি পার পেয়ে যাবেন, আপনি মনে করছেন? গালিগালাজ করছে প্রাইম মিনিস্টারকে, সেটা এক জিনিস। আর অন্যায় তথ্য দিয়ে, অপতথ্য দিয়ে, মিস ইনফরমেশন দিয়ে তার ফ্যামিলির কাউকে আপনি এই টার্গেট করে আপনি পার পেয়ে যাবেন, আপনি সেটা মনে করেছেন? ওই যে আপনার ওই সেই আবার আগের সেই জায়গায় চলে যেতে হয়, এরিস্টটল প্লেটের গণতন্ত্রের জায়গাতে, যে গণতন্ত্র, ওনারা তো গণতন্ত্র worst form of government, মানে uninformed political process, uninformed জনগণ আপনাকে দিবে ভোট দিয়ে আপনাকে। এই যে এখন আমার কাজ ছিল যে আমার এই দেশের মানুষকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনা, শিক্ষাক্ষেত্রে কি কি আমরা কন্ট্রিবিউশন করতে পারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি আরো কয়টা হল করতে পারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে আমরা চেয়েছি একটা কার্যকর সংসদ, সেটি হবে কিনা সেই প্রশ্নেই কথা বলা। আসলে সেই প্রশ্ন আজকের মতো শেষ করতে হবে। অধ্যাপক ডক্টর আমানুল্লাহ ফেরদৌস, মোহাম্মদ মুজিবুর রহমান মঞ্জু, দুজনকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। দর্শক, এই ছিল আজকের আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সাম্প্রতিক। সাথে থাকার জন্য আপনাদেরও ধন্যবাদ। শুভরাত্রি।